ও আমার কলিজা স্যার। ওর অমন হাজারো অগোছালো কাজ আমি গুছিয়ে দিই। ভালো লাগে আমার ওসবে, মনে তৃপ্তি আসে। তখনই মনে হয় আমি ওর মতো মাখনের ভাই হওয়ার যোগ্য। কথাগুলো অন্তরে আঘাত করলো নভের। ভাবল, সত্যি আমি ভাই হিসেবে অযোগ্য। তবে এমন অনুভূতি আর প্রকাশ করলো না মুখে, শুধু এটুকুই বলল, তুমি বসো, আমি ওর খাবার অর্ডার দিয়ে আসছি। বলেই বেরিয়ে গেল। প্রায় 5 মিনিট পর ফিরল সে। মোমের কথা কানে আসতেই আর ভেতরে ঢুকলো না সে। দরজায় দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের। মোম কাঁদছে, ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে, নানা রকম অভিযোগের খাতা খুলছে আছে। এই ভাইটাই যে তার আদালত, যে কোনো অভিযোগ তুলে ধরা যায় তার কাছে। মোয়ানো সন্তর্পণে আগলে রাখলো নিজের প্রাণপ্রিয় বোনটাকে, আর শুনতে লাগলো বোনের এতদিনের কাটানো অন্যরকম অভিজ্ঞতার জীবন। তুমি জানো ভাইয়া, ওই রোমিওটা না খুব পচা, আমায় একটু বাইরে যেতে দেয় না। সারা দিন এই রুমটায় রেখে চলে যায়। একা একা থাকতে কার ভালো লাগে বলো তো তুমি? মোয়ান মুচকি হাসলো। সে অনুভব করতে পারছে তার বোনটার কথার গভীরতা। খুব কষ্ট পেয়েছিস তাই না রে বনি? অনেক বেশি। মোম কাঁদতে কাঁদতে মাথা ঝাঁকিয়ে বলল, হুম, আমার এখানে একটু ভালো লাগে না ভাইয়া। তুমি আমায় নিয়ে যেও আজ। তবে আমরা আর ওই বাড়ি যাব না ভাইয়া, আর যাব না। হয়েছে বনি, সব শুনবো। তবে এবার একটু কান্না থামা বোন আমার, তোর কষ্ট হবে তো। কাঁদলে কষ্ট হয় না ভাইয়া, কমে যায়। জানি বনি, তবে তোর ক্ষেত্রে যে বিষয়টা আলাদা। তুই কাঁদলে তো কষ্ট বাড়বে, তাই কাঁদে না বনি প্লিজ। ভাইয়া বলছি তো। মোম কোনো রকম হিচকি তুলে কান্না আটকালো। মুখ তুলে সরাসরি তাকালো মোয়ানের দিকে। মোয়ান মুচকি হেসে বলল, এই তো আমার লক্ষ্মী বোনটা। তুই তো এই কদিনে খুব গুলুমুলু হয়ে গেছিস। নব তাকালো মোমের দিকে। সত্যি মোম একটু মোটা হয়েছে আগের থেকে। প্রথম দিন তো একদম পাটকাঠি ছিল, একটু বলতে একটুই মুটিয়েছে। এই হবে হয়তো 45-46 কেজি। হবে না? সারাদিন তো কুম্ভকর্ণের মতো ঘুমায়, এমন ঘুমালে তো মোটা হবেই। মোয়ান আরও বলল। শাড়িও পরছিস। মোম মুখ কুচকালো। ইস, কি যে বিশ্রী একটা জিনিস এই শাড়ি, জানো তো ভাইয়া, আমার একটুও ভালো লাগে না। ওই রোমিওটা এসব দিয়ে গেল। এখানে তো আমার আর কোনো ড্রেসই নেই যেগুলো পরবো। আর কি সব এনেছে দেখো, ব্লাউজগুলো ঢিলা। শয়তানটার চোখেও সমস্যা আছে জানো তো। নব ভ্রু কুচকে শুনতে লাগলো মোমের কথা। আহ, কি সুন্দর মেয়েটা তার নামে বিচার দিয়ে যাচ্ছে। দাঁড়াও মেয়ে, তোমায় মজা পরে দেখাবো। আর ওই এনেও না, বললাম দেখে শুনে শাড়িগুলো আনতে। আরে চোখের সমস্যা আমার না, ওই অ্যানির আছে। ঠিকমতো মাপ নিয়ে ব্লাউজও কিনতে পারে না। মুখে কিছুই বলল না নব। সে শুনতে চায় তার মোমের মুখের ওই মাখন মাখানো কথাগুলো। কেন যেন মোমের এই বাচ্চা বাচ্চা বিচারগুলো নভের কাছে বেশ লাগছে, মজাদার মশলার মতো। এই কি বনি, তুই চুল কেটে ফেললি? আর চুলগুলো এমন রুক্ষ কেন, শ্যাম্পু করিসনি? মোমের মুখটা আবার কাদো কাদো হয়ে উঠল। দেখো না ভাইয়া, ওই রোমিওটা আমার চুলগুলো কেটে ছোট করে দিয়েছে। আমার কত শখের চুলগুলো সব কেটে ফেললো ওই লোকটা। আমি বাধা দিতে গিয়েও পারলাম না, উল্টো আমাকে সাজিয়ে গুছিয়ে কতগুলো পচা ছেলের কাছে পাঠিয়ে দিল। মোয়ানের যেন মন নড়ে উঠল। তার মানে তার ধারণাই ঠিক। তার বোনের সাথে আর ভাবতে পারল না মোয়ান। কিছু বলতে যাবে তার আগেই মোম আবার বলে উঠল, পরে আবার নিজে গিয়েই নিয়ে আসলো আমায়। দেখেছো কেমন বদ লোকটা। মোয়ানের যেন স্বস্তি ফিরে এলো। তুতলিয়ে বোনকে জিজ্ঞাসা করলো, তো তার মানে তোর সাথে কিছু হয়নি? মোম তাকালো মোয়ানের দিকে। মোয়ানের কথার মানে বুঝতে বেগ পেতে হলো না তার। কি বলবে ভাবলো। মোয়ান আবার প্রশ্ন ছুড়ল, আই মিন তোর সাথে ইন্টিমেন্ট? প্লিজ বনি, হেরিটেজ ফিল না করে বল। আমি তোর ভাইয়াই তো। আমার আমাদের মধ্যে ইটস নর্মাল না বনি? মোম দুদিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। মোয়ান আবার প্রশ্ন ছুড়ল, স্যার, আই মিন তোর ওই রোমিও উনি কিছু করেছে? মোম মুখটা নিচু করে ফেললো। না, তবে ভয় দেখায় শুধু। মোয়ানের একটু খটকা লাগলো। লোকটা তো তার বোনকে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসেনি। আর ওই ছবিটা, ছবিটা কি ছিল?
নব এবার জবাব দিল। তোমার লেট হচ্ছে না? তার কথায় দুজনে ফিরল তার দিকে। মুয়ান কথা এড়ালো। মনে পড়ল তার বোনকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা। মোমের দিকে তাকিয়ে বলল, বনি তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য একটা ড্রেস নিয়ে আসি ততক্ষণে। আর গোসল নিয়েছিস? না, এখনো নেইনি। এসছি ধরে চুলে শ্যাম্পু করিনি ভাইয়া। তুমি আজ আমায় শ্যাম্পু করিয়ে দেবে? মুয়ান হেসে দিল। ওকে মাই বনি, তুই যা ফ্রেশ হ, আমি ড্রেস নিয়ে এসেই করিয়ে দিচ্ছি। বলেই গাল টেনে দিল মোমের। মোমো খিলখিলিয়ে হেসে দিল। নব ব্যস্ত হয়ে দেখতে লাগলো মোমের এমন হাসি। এর আগে মোম কখনোই এভাবে হাসেনি। কি সুমধুর হাসি! ইস, মেয়েটা এইভাবে সবসময় হাসে না কেন? আমি তোমার বোনের সাথে কিছুই করিনি। ওই ছবিটা জাস্ট তোমাদের একটু বিশ্বাস করানোর জন্য ছিল, ব্যাস। মন অবাক হয়ে শুনল নভের নির্লিপ্ত কথাগুলো যেন বিশ্বাস হয়েও হচ্ছে না। জোর করে কিছু করতে গেলে মোম নিশ্চয়ই বাধা দিত। এতে তো তার ব্রেনও স্ট্রেস পড়তো। কিন্তু এমনটা হয়নি, তাই নভের কথাটা বিশ্বাসযোগ্য। তবে প্রশ্ন একটাই, নভ একজন পুরুষ, সে কিভাবে পারল এতটা সুযোগ পেয়েও নিজেকে সামলাতে? এটাও কি সম্ভব হয়েছে? মুয়ানের কোনো প্রকার উক্ত না শুনেই নভ বেরোতে বেরোতে বলল, তাই বলে এটা ভেবো না আজ তুমি ওকে এখান থেকে পার্মানেন্টলি নিয়ে যেতে পারবে। তুমি এখানেই থাকো, আমি 10 মিনিট ওর জন্য নর্মাল ড্রেস নিয়ে আসছি। চলে গেল নভ। তার যাওয়ার পানে চেয়ে রইল মুয়ান। ওই রোমিওটা চলে গেছে ভাইয়া? পেছন থেকে মোমের কণ্ঠ কানে আসতেই তার দিকে ফিরে তাকালো মুয়ান। ঈষৎ হেসে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, চল তোর চুলে শ্যাম্পু করিয়ে দিই। মোমো এগিয়ে গেল। এ প্রথম নয়, মূলত সবসময় তার একগোছা লম্বা চুলে শ্যাম্পু করে দিত তার এই ভাইয়া নয়তো আমি। নিজে নিজে সে কখনোই এই চুল সামলাতে পারত না। তবে এখন সামলানোর মতো হলেও ইচ্ছে যেন সহায় হলো না মোমের। পুরনো অভ্যেসকে বদলানো তো আর এত সহজ নয়। এতদিন নিজের এক পরিচিত মেয়েকে দিয়ে মোমের শাড়ি টাড়ি সব আনালেও আজ আর নভের ইচ্ছে করলো না তাকে আনতে বলতে। মেইন টাউনে হাওয়াই রিসোর্ট থেকে 2 কদম এগোতেই পাওয়া যায় নামি এক শপিং মল। নভ সেখানে থেকে ছাইরাঙা এক রেডিমেড থ্রি পিস নিল সে। কল্পনায় আঁকতে গিয়ে মনে হলো মোমের ফর্সা শরীরটা যখন এই কালচে ছাইরাঙা জামাটায় ঠেকে থাকবে তখন তাকে দেখতে বেশ সুন্দর লাগবে। ভাবনা মতো তাই সেটাই কিনতে গেল নভ। ওয়েস্টার্নের কথা মাথায় এলেও পরক্ষণেই মনে পড়ল মোমকে সে কিছুতেই অমন ওভারস্টাইল যুক্ত ড্রেস পরে বের হতে দিবে না। নিজের এই অধিকার বোধটা জন্মানোর কারণ নভের অজানা, ঠিক অজানা নয়, সন্দিহান বলা যায়। হ্যাঁ, সে যে সত্যিই সন্দেহে আছে যে সে কি তার মনের কোনো ওই মেয়েটাকে জায়গা দিয়ে ফেলেছে, নাকি সবটাই কিডন্যাপ করে আনার জন্য। নিতান্তই দায়িত্ববোধ তার এই দ্বিধাকে আরেক ধাপ ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তেজের মুখের ইউনিক টাইপ ভাষাগুলো, এই যেমন মাত্রই ফোন করলো নভকে। শালা কোনটাই তুই? শপিং মলে। আইসা আই আধা ঘন্টার ভিত্তে আইয়ে। তাহলে ন্যাশনাল হসপিটালের সামনে দাঁড়াবি, আমরা ওখানেই থাকবো। আর একটা কথাও বলার সুযোগ দিল না তেজকে। রুমে ঢুকতেই ওয়াশরুমের দিক থেকে এক কোমল নারী কণ্ঠের খিলখিলিয়ে হাসির শব্দ কানে বাজল নভের। একটু এগিয়ে গিয়ে দেখল ওয়াশরুমের দরজা খোলাই আছে। সেখান দিয়েই দেখা যাচ্ছে মোমকে, যে এই মুহূর্তে বাথটবে বসে হাসতে ব্যস্ত। আর পেছনেই মুয়ান আলতো হাতে তার চুলে শ্যাম্পু মাখিয়ে দিচ্ছে। নভ বুঝল মুয়ান মোমকে কিছু না কিছু বলে এমন হাসাচ্ছে। নভ মুগ্ধ নয়নে চেয়ে রইল মোমের দিকে। বাচ্চাদের মতো চোখ ছোট ছোট করে হাসছে সে। হাসির সাথে সাথে নিজেও বারবার দুলে উঠছে। পোশাক তার মার্জিত অবস্থাতেই আছে, তাই নভ ডাকলো, মোয়ান, ওর ড্রেসটা। দুজনে তাকালো দরজার দিকে। সাথে সাথে মোমো হাসি বন্ধ হলো। মুয়ান হাত ধুয়ে এসে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমের ভেতরে হ্যাঙ্কারে রাখতে রাখতে বলল, গোসল নিয়ে দুটো বেরিয়ে আয় বনি, আমরা বাইরে ওয়েট করছি। বলেই বেরিয়ে দরজা টেনে দিল। মোমো উঠে গিয়ে দরজা লক করে শাওয়ার নিতে লাগলো।
সাদা রঙের টাওয়াল দিয়ে নিজের কোমর সমান চুলগুলো মুছতে মুছতে বেরিয়ে এলো মোম। দেখলো মুয়ান এবং নভ দুজনেই খাটে বসে। নভ তাকালো মোমের স্নিগ্ধ শরীরের দিকে। ছাই রঙা জামাটা মোমের শরীরের সাথে চিপকে আছে। নভ আগে থেকে একটু সন্দেহ ছিল যে এই মাপ ঠিক হবে কিনা। এখন তো দেখছে এটাই একদম পারফেক্ট। নিজের ভাবনার চেয়ে অধিক সুন্দর লাগছে মেয়েটাকে। নভ মনে মনে নিজেকে হালকা গালি দিয়ে দিল, ইস, কেন যে আগেই নিজে পছন্দ মতো করে ওর জন্য ড্রেস আনলাম না, শুধুই ওই মেয়েকে দিয়ে আনাতে গেলাম। এবার থেকে মোমের সব আমি নিজ হাতেই আনবো। মুয়ানের হাত ধরে নভের পেছন পেছন বেরিয়ে এলো মোম। তার ননস্টপ বকবকানি শুনেই যাচ্ছে মুয়ান। নভ এতক্ষণে বুঝে গেল যে মুয়ান এতে অভ্যস্ত। রিসোর্টের বাইরে আসতেই নভ গাড়ি আনতে যাবে। এই সময় মোম মুয়ানের হাত ছাকিয়ে বলল, আমরা রিকশায় যাব প্লিজ ভাইয়া। মুয়ান কি বলবে বুঝতে পারছে না। নভের দিকে তাকাতেই দেখলো নভ ভ্রু কুঁচকে মোমের দিকে তাকিয়ে আছে। একটু পরেই নভ মুয়ানকে বলল, যাও, আমি আসছি গাড়ি নিয়ে। অনুমতি পেয়ে মুয়ান আর মোম দুজনেই খুশি হলো। হুট তোলা রিকশায় চড়ে দুই ভাই বোন রওনা দিল গন্তব্যে। হেই, ওর সাথে এমন করছো কেন? ওপেন দ্য ডোর ড্যামিট, ছেড়ে দাও আমার মোমকে। নভের এমন পাগলের মতো চিৎকারে প্রায় ছুটে আসলো তেজ। তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু নভের পেশিবহুল দেহের কাছে এই চেষ্টা অতি নগণ্য। নভ অবিরত হসপিটালের থেরাপি কেবিনের দরজায় বাড়ি দিচ্ছে। দরজার উপর দিকে চৌকোনাকৃতির ছোট্ট গ্লাস দিয়ে ভেতরের প্রায় সবই দেখছে নভ। ভেতরে ৩-৪ জন ডক্টর নার্স। তার মাখনের মতো মোমের ছোট্ট মাথার দুপাশে কি একটা চেপে ধরে আছে। আর এদিকে মোম যন্ত্রণায় হাত পা ছুড়ছে, তাও ঠিক মতো করতে পারছে না। নার্সরা তাকে চেপে ধরে রেখেছে বিছানার সাথে। চোখ উল্টাচ্ছে, ঠোঁট দুটো থরথর করে কাঁপছে তার। এসব দেখেই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নভের হৃদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম। মিনিট ৩ আগেও সে ধারণা করতে পারেনি তার মোমের সাথে এমন কিছু হতে যাচ্ছে। যদি জানতো তাহলে কখনোই সে মুয়ানকে অনুমতি দিত না মোমকে নিয়ে আসার। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে অনেকেই দেখছে নভের এমন পাগলামো, তবে সেদিকে তার কোনো মন নেই। সে তো ব্যস্ত তার প্রাণশিখাকে ফিরিয়ে আনতে। সে জানে না কেন সে এমন করছে, তবে এই মুহূর্তে তার ইচ্ছে করছে ওই বিছানায় কাতরানো মোমকে টেনে এনে নিজের মন গহীনে লুকিয়ে রাখতে, যাতে কেউ আর তাকে খুঁজে না পায়, আর না কষ্ট দিতে পারে তার প্রাণশিখাকে। তবে সেই ইচ্ছেকে পূর্ণতা দিতে পারল না নভ। ভাঙতে পারল না তার আর মোমের মধ্যকার দূরত্ব দেয়ালখানা। ভেতর থেকে ডক্টর নার্সরা নভের এমন কাণ্ড ঠিকই দেখেছে, তবে তাদের এখন নিজের কাজে মনোযোগ দেওয়াটাই বেশি জরুরি। তেজ একা পারছিল না নভকে সামলাতে। এদিকে চিৎকার শুনে রিসেপশনের কাছ থেকে দৌড়ে এলো মুয়ানও। তেজ তাকে দেখেই বলল, আমার হেল্প করো মোয়ান, নবকে সামলাতে হবে। মুয়ানও এগিয়ে গেল। নভ চিৎকার করে তেজকে বলছে, আমার মোম কষ্ট পাচ্ছে তেজ, ওকে ছাড়তে বলো। মোমের খুব কষ্ট হচ্ছে, ছটফট করছে তো ও। আমায় ছাড় তোরা, আমার মোমের কাছে যেতে হবে, ছাড় বলছি। মুয়ান নভকে ছাড়াতে ছাড়াতে বলল, বোনের কিছু হবে না স্যার, এটা একটা থেরাপি মাত্র, ওর কিচ্ছু হবে না। তেজও বলল, শান্ত হো নব, প্লিজ শান্ত হো, এমন হাইপার হোস না প্লিজ। অনেক কষ্টে নভকে দরজার কাছ থেকে টেনে আনলো মুয়ান আর তেজ মিলে। ফ্লোরে বসে পড়েছে সে, তবুও ছোড়াছুড়ি করেই যাচ্ছে। আগের থেকে দ্বিগুণ চিৎকার করে বলছে, আমার মোমকে ছাড়তে বল তোরা, না হলে আমি ওদের ছাড়বো না, লাশ ফেলে দেবো সব কটার। ছাড়তে বল আমার মোমকে। রুমের দরজা খুলে বেরিয়ে এলো ডক্টর আদনান। বয়স প্রায় 50-এর কাছাকাছি, তবে সেদিকে লক্ষ্য করল না নভ। ফ্লোর ছেড়ে উঠে দাঁড়িয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল আদনানের কাছে। ন্যানো সেকেন্ডের মধ্যে তার গলা চেপে ধরে পাশের দেয়ালে চেপে ধরল। নভের চোখগুলো হিংস্র বাঘের ন্যায় হয়ে আছে। মুখের হিংস্রতাই জানান দিচ্ছে
এই মুহূর্তে যার তার সাথে যা ইচ্ছে করে ফেলবে সে। দাঁতে দাঁত চেপে সজোরে বলল, কি করেছিস আমার মোমের সাথে? কেন ও কষ্ট দিয়েছিস তুই? আজ তোকে আমি ছাড়বো না। নভের হঠাৎ এমন কাণ্ড দেখে আঁতকে উঠল মুয়ান, তেজ সহ করিডোরের সবাই। তেজ দ্রুত গিয়ে ছাড়ানোর চেষ্টা করলো, তবে ব্যর্থ সে। ডক্টর আদনানকে প্রায় শূন্যে উঁচিয়ে তুলল নভ। এদিকে ডক্টরের প্রাণ যায় যায় অবস্থা। মুয়ানও ছাড়াতে গেল নভকে, তবে এবার আর পারছে না। শেষমেশ বুদ্ধি করে তেজ বলে উঠল, মমের কাছে যাবি না নভ? হুঁশ ফিরল নভের, হাত ছেড়ে দিল আদনানের গলা থেকে। সাথে সাথেই আদনান মুখ থুবড়ে ফ্লোরে পড়ল। নভ দৌড়ে গেল কেবিনের ভেতরে। এদিকে তেজ আর মোয়ান ডক্টর আদনানকে সামলাতে লাগলো। সরি, সো সরি ডক, ইটস আ মিস্টেক। ডক্টরও কোনো মতে নিজেকে সামলে নিল। এদিকে মাত্রই মোমের মাথার নিচের বালিশটা ঠিক করে দিতে লাগলো একজন নার্স। তখনই তড়িৎ বেগে ছুটে এসে মোমকে তুলে ঝাপটে ধরল নভ। মুখখানা গুজে দিল মোমের মসৃণ ঘাড়ে। হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল নার্সগুলো। দরজা দিয়ে মুয়ান আর তেজ প্রবেশ করলো। হাতের ইশারায় নার্সদের বেরিয়ে যেতে বলতেই বেরিয়ে গেল নার্সগুলো। নভের শরীর এখনো কাঁপছে, তবে শান্ত লাগছে মনটায়। এতক্ষণে চাতক পাখির ন্যায় লাফাতে থাকা অন্তর্কণাটা ধীরে ধীরে স্থির হয়ে এলো। ধীরে ধীরে মুখ তুলল নভ। মোমের হেলে যাওয়া মাথাটা সযত্নে নিজের হাতে তুলে নিল। বদ্ধ চোখের পাতায় বিন্দু বিন্দু জল লক্ষ্য করল। ভ্রু কুঁচকে তেজকে প্রশ্ন ছুড়ল, মোম এমন করে আছে কেন? কি হয়েছে ওর? তেজ এসে নভের কাঁধে হাত রাখল। কিচ্ছু হয়নি মমের, একটু পরেই ঠিক হয়ে যাবেন। মুয়ান জিজ্ঞাসা করল, আপনি ঠিক আছেন স্যার? নভ এবার তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, সত্যি মোম ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ সত্যি, আপনি একটু নিজেকে সামলান প্লিজ। সময় নিয়ে শান্ত হলো নভ। মোমকে শুয়ে দিল, কারণ একটু আগে একজন নার্স এসে মোমের হাতে এক ব্যাগ রক্তের সিরিঞ্জ পুশ করে গেল। ব্লাড দেওয়া হচ্ছে মোমকে, আর সে নিথুরতার সাথে ঘুম। শান্ত হয়ে নভ শুনল সব। একটা কারণে মোমকে প্রায় 1 মাস পরপরই এই থেরাপিটা দেওয়া হয়। তবে নভের মনে প্রশ্ন জাগল, কী কারণে এমন থেরাপি? জানতে হবে তাকে। কি এমন হয়েছে তার মোমের? ঘাড় ফিরিয়ে তেজের দিকে তাকালো নভ। মন কোথায়? কইছে তো রিসেপশনে গেছে। আমি একটু আসছি, মোমকে দেখে রাখবি। বলতে বলতেই চলে গেল নভ। রিসেপশনের কাছাকাছি যেতেই কানে এলো মুয়ানের সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনিস্টের কথা। সরি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। মোট 47,000 এসেছে। মুয়ানের চিন্তিত কণ্ঠ। কিন্তু গত মাসেই তো 32,000 ছিল। তখন তো শুধু থেরাপিতে ছিল লো স্কেলে, বাট এবার হাই স্কেলে পড়েছে থেরাপিটা। কারণ গত 1 মাস ধরে ওনার মেডিসিনগুলো কন্টিনিউ হচ্ছে না। এছাড়াও ওনার এর মাধ্যমে একবার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হয়েছে, তাই এক্সট্রা ব্লাডও দেওয়া হচ্ছে, তাই কষ্ট একটু বেশি। মুয়ানের চিন্তিত মুখটা আরেকটু গম্ভীর হলো। বলল, ওকে, আমি টাকাটা কিছুক্ষণ পরে পেমেন্ট করছি। শিওর স্যার। মুয়ান একটু সরে এলো। কিছুক্ষণ ভেবে কাকে যেন কল করলো। হ্যাঁ রানা, ইমিডিয়েট আমায় 15,000 টাকা দিতে পারবি তো? একটু প্রয়োজন ছিল আর কি। কি পারবি না? ওকে ঠিক আছে। কল কেটে দিল। আবার আরেকজনকে কল লাগালো। নীরব, আমার কিছু টাকা লাগবে দোস্ত, একটু ম্যানেজ করবি? হ্যাঁ, বনির জন্যই। ওই আমার বনির নামে একটা বাজে কথাও বলবি না। সাহায্য না করতে পারলে চুপ থাক। নীরব, জাস্ট শাট আপ। তোর মতো বন্ধু চেয়ে বনের কুমির পালা ভালো। ফোন কেটে রাগে ফুঁসতে লাগলো মুয়ান। নভয় এক্ষুনি মুয়ানের কাছে গেল না, রিসেপশনে গিয়ে কথা বলতে লাগলো। তবে একটু পর পর মুয়ানকেও দেখছে। বুঝে নিল
নিশ্চয়ই ফোনের ওপাশ থেকে মোমকে নিয়ে বাজে কথা বলেছে। মসজিদের ফ্লোরে বসে আল্লাহর কাছে আহাজারি করা এক সুঠাম গড়নের শ্যাম সুন্দর ছেলেটাকে প্রায় কম বেশি অনেকেরই চোখে পড়েছে, অনেকেরই হৃদয় কাছে। তারাও যে আল্লাহর সন্নিকটে উপস্থিত, আল্লাহরই এক বান্দা নিজের সকল বেদনার কথা অশ্রুর সহিত জানান দিচ্ছে আল্লাহকে। সেই ছেলেটা আর কেউ নয়, মুয়ান। বোনের জন্য তার হৃদয় নিংড়ানো অনুভূতিগুলো সে প্রকাশ করছে স্বয়ং আল্লাহর দরবারে। সে যে আর পারছে না চেপে রাখতে এই তৃপ্ত অনুভূতিগুলোকে। সে যে নিজের সামর্থ্য নেই বলে আজ তার বোনকে একটুখানি আলোর ছটা দেখাতে পারছে না।